সেখানে তাদের আপত্তি। এখানে একটা ছোট্ট ঘটনা আমি বলি, আমার খুব অবাক লাগে এদের কর্মকাণ্ড দেখে। বর্তমানে উনি আমার কলিগ, একই সংসদে, আমিও মেম্বার অফ পার্লামেন্ট, উনিও মেম্বার। সম্মানিত দর্শক, আজকের গরম খবর। এইমাত্র সংসদে ব্যারিস্টার সুমনকে নিয়ে এমন কি হলো যে শেখ হাসিনা তার উপরে ক্ষেপে গেল। ব্যারিস্টার সুমন কি বলেছিল এবং ব্যারিস্টার সুমনের এখন কি অবস্থা, আমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওটি হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একই সংসদে আমিও মেম্বার অফ পার্লামেন্ট, উনিও মেম্বার অফ পার্লামেন্ট। উনিও শপথ নিয়েছেন, আমিও শপথ নিয়েছি। যে আমরা শপথ নিয়েছি যে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখব না, দেশের স্বার্থকে বড় করে দেখব। তো উনি, আপনারা জানেন যে গত প্রায় 1.5 বছর আগে একটা বাড়ির, যে বাড়িতে উনি থাকেন, এই বাড়ি, এটা রাষ্ট্রের সম্পত্তি, একটা পরিত্যক্ত সম্পত্তি। এটা দখল করে উনি থাকেন, এই অভিযোগে আমি দুদকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, পরে হাইকোর্টে মামলা করি, হাইকোর্টে একটি রিট দায়ের করি। তো রিটে 3টা ডিপার্টমেন্ট রিপোর্ট দিয়েছেন। একটা হচ্ছে গিয়ে গণপূর্ত, তারা বলেছেন যে এটা জালজালিয়াতি করে এই জায়গা দখলে রেখেছেন আব্দুল সালাম মুর্শিদি সাহেব। রাজুক বলেছেন যে জালজালিয়াতি করে দখলে রেখেছেন আব্দুল সালাম মুর্শিদি সাহেব। তারপর দায়িত্ব দেওয়া হইল দুর্নীতি দমন কমিশনকে। কমিশন দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা তার ব্যাপারে রিপোর্ট দিয়ে বলেছেন যে এই জালজালিয়াতি করে এই জায়গা বা এই বাড়ি করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে দুদকের সিস্টেম হচ্ছে গিয়ে, দুদকের প্রতিটা রিপোর্ট কমিশনের সামনে যায়। দুদকের একটা ইনকোয়ারি রিপোর্ট যখন ইনকোয়ারি করা হয়, এটা কমিশনের সামনে যায়। কমিশন আবার এটাকে অ্যাপ্রুভাল দেন যে এটাকে পাস করবেন বা কি ব্যবস্থা নেবেন। 6 মাস ধরে এই রিপোর্ট কমিশনের সামনে পড়ে আছে। সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারে দুদকের, কেন জানি দুদকের কারা কারা আমি জানি না, কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না। হাইকোর্টও বারবার বলেছে, হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এটাও বলেছেন যে আদালত অবমাননার সামিল হবে যদি আপনারা এই রিপোর্ট এখন জমা না দেন। আজকেও ওনারা যথারীতি সময় চেয়েছেন। তারপর আদালতে আমরা সাবমিশন দেওয়ার পর আদালত বলেছেন যে আর কমিশন লাগবে না। কমিশন ছাড়াই যে রিপোর্টটা, ইনকোয়ারি রিপোর্টটা সালাম মুর্শিদি সাহেবের ব্যাপারে আসছে, যে কিভাবে উনি এই দখল করে বা জালিয়াতি করে এই জমি দখল করে আসেন, এইটা সরাসরি এফিডেভিট করে আগামী 8 তারিখে মহামান্য হাইকোর্টের সামনে জমা দিবেন। তা আমি, এটা দুদক জমা দিবেন। আমি দুদকের আইনজীবী যিনি, তাকে বলার চেষ্টা করেছি যে উনি বারবার বলেন যে দুদক কারো কাছে মাথা নত করে না। এই জায়গায় দাঁড়াই উনি এইসব কথা বলেন যে দুদক কোনো পিক এন্ড চুজ করে না। কিন্তু এইটা ওনার এই বক্তব্যের সাথে আজকের এই ঘটনা একেবারেই মানানসই না। দুদক সব জায়গায় মাথা নত না করলেও এই জায়গাটাতে সন্দেহ হইতেছে যে সালাম মুর্শিদি সাহেবের মতো লোকের ব্যাপারে মাথা কিছুটা নত করে কিনা জানি না, তবে মাথা ঘুরায় মনে হয়। তবে এইখান থেকে আমরা মুক্তি চাই। বঙ্গবন্ধুর বাংলাদেশ, নতুন নেতৃত্ব, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, আমি এটার একটা অংশ। আমি মনে করি যে নেত্রীর যে বক্তব্য, বঙ্গবন্ধুর আদর্শের যে কথা, এই কথার মধ্যে কোনো দুর্নীতিবাজ জায়গা পাবে বা অভিযোগ যারা আছে তাদের পরিপূর্ণ বিচার হওয়া এই দেশের মাটিতে হইতে হবে। আমি এর জন্য, আমাকে অনেকে প্রশ্ন করেন যে এমপি হওয়ার পর আমার এইগুলো বদলে যাবে কিনা। তো আমার এই বদলে যাওয়ার নমুনাটা নিয়ে আমি প্রথম অধিবেশন বসার আগেই আমি কি এমপি হওয়ার পর বদলে যাব কিনা, এটার কিছুটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। সব জায়গাতেই নৈতিকতা নিয়েই তো আমরা বেশি কনসার্ন। ইভেন স্পোর্টস কেন, ইভেন সাংবাদিকতা নিয়েও তো আমরা নৈতিকতা নিয়ে কনসার্ন। আপনারা তো ইচ্ছা করলেই সব নিউজ আবার দিতেও পারেন না। যাই হোক, তাও আপনারা যে কাজগুলা করতেছেন তাতে দেশ আগাচ্ছে। কষ্ট করে আপনারা যারা, বিশেষ করে যারা তৃণমূল সাংবাদিক, আপনারা বিশেষ করে এবার তৃণমূল সাংবাদিকদের কারণে আমার নির্বাচন করতে সুবিধা হয়েছে। কারণ আপনারা যেভাবে সব রিয়েল জিনিস তুলে ধরছেন,
আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নাই। বাংলাদেশ তাও যা আগাইছে, আপনাদের একটা অংশ আছে। তবে নৈতিকতার প্রশ্নে শুধু ক্রিকেট বা ফুটবল না, আমরা সারা দেশে এটা নিয়ে কনসার্ন। আর এই যে ক্রিকেটের কথা যেটা, তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, সেই সময় যে ঘটনাগুলো এখানে ঘটানো হলো এটা অত্যন্ত দুঃখজনক। এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে যেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি, সেই সময় হ্যাঁ আমাদের অনেক বিদেশি অতিথি আসছেন, অনেকে বার্তা দিচ্ছেন। সেই ব্রিটেনের রানী থেকে শুরু করে সৌদি আরবের বাচ্চা থেকে সকলের বার্তা আমরা পাচ্ছি। এত বড় একটা সম্মান বাংলাদেশ পাচ্ছে, সেখানে কারা খুশি হতে পারলেন না? আমাদের 26শে মার্চ প্রাইম মিনিস্টার মোদির আসার কথা, তাকে আসতে দেওয়া যাবে না, বাধা দেওয়া কেন? আমার এই প্রশ্ন। আজকে হেফাজতে ইসলাম তারা কর্মসূচি দেয়, তারা কি দেওবন্দে যায় না শিক্ষা গ্রহণ করতে? তাই এই সমস্ত ঘটনা যদি ঘটায় তো উচ্চশিক্ষায় দেওবন্দ যাবে কিভাবে? সেটা কি তারা একবারও চিন্তা করেছে? আমরা তো কওমি মাদ্রাসায় সনদ দিচ্ছি, তাদের শিক্ষা ব্যবস্থা করেছি, তাদের কারিকুলাম ঠিক করে দিচ্ছি, যাতে তারা বাইরে দেশে বিদেশে চাকরি পায়, তারও ব্যবস্থা আমরা করে দিয়েছি। তারপরেও তারা এই তাণ্ডবটা কেন ঘটালো? আর তাদেরকে প্রথমেই আমরা দেখলাম কি বিএনপি তাদেরকে সমর্থন দিচ্ছে। বিএনপি জামাত জোট কীভাবে সমর্থন দিচ্ছে সেটাই আমার প্রশ্ন। প্রাইম মিনিস্টার মোদি আসবেন, সেখানে তাদের আপত্তি। এখানে একটা ছোট্ট ঘটনা আমি বলি, আমার খুব অবাক লাগে এদের কর্মকাণ্ড দেখে। বিশেষ করে বিএনপি প্রথমে খুব আপত্তি হয় হেফাজতের সাথে যত রকমের মদত দেওয়া, এবং আপনারা জানেন যে এখানে যে জ্বালাও পোড়াও কিছু করতে হবে সেই পরামর্শ, সেটাও তারা যেমন দিয়েছে। আবার পরবর্তীতে যখন তিনি এসেছেন তখন আবার তার সমর্থনও দেয়। কাজে এদের কোনো রাজনৈতিক কোনো আদর্শ নেই, কোনো আদর্শ নিয়ে তারা চলে না। আমি একটা কথা স্মরণ করে দিতে চাই। এটা ছিল 1991 সালের, আপনারা জানেন মে মাসে 21শে মে রাজীব গান্ধী মৃত্যুবরণ করেন। তার উপর বোমা মারা হয় এবং তিনি তার অন্ত্যেষ্টিক্রিয়ায় আমরা যোগদান করেছিলাম। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়া। তখনও কিন্তু বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে সবাই এসেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে গ্রেট ব্রিটেনের প্রিন্স চার্লস থেকে শুরু করে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত সহ সকলে উপস্থিত। সেখানে আমরা গিয়েছি। প্যালেস্টাইনের রাষ্ট্রপতি ইয়াসির আরাফাত সাহেব যখন স্বাভাবিক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখে তিনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন, খালেদা জিয়া হাত গুটায় বসে থাকলেন। কিন্তু সেই খালেদা জিয়াকেই আমরা দেখলাম মোদি সাহেবের সাথে হ্যান্ডশেক করা ছবি, সে হাত যেন আর ছাড়ে না। এবং শুধু তাই না, তার সাথে টেলিফোনে তার যে সেই মানে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।